জানেন কি, আমাদের সবার শরীরের ভেতরেই আরও একটা সংবহনতন্ত্র আছে, যেটা নিয়ে কিন্তু খুব একটা কথা হয় না। আজ আমরা ঠিক সেই রহস্যময় লসিকাতন্ত্র বা লিম্ফ্যাটিক সিস্টেমের গভীরে ডুব দেব। তো চলুন শুরু করা যাক। এইখানেই আসল প্রশ্নটা। ভাবুন তো একবার, এমন একটা সিস্টেম যার নিজের কোনো হার্ট বা পাম্প নেই, অথচ সে ঠিকই সারা শরীরে ফ্লুইড পাম্প করে যাচ্ছে। কিন্তু কিভাবে এটা সম্ভব? এই প্রশ্নটা নিয়েই আমরা এগোব। তো এই বড় রহস্যটার সমাধান করার আগে চলেন আগে একটু জেনে নিই এই সিস্টেমটা আসলে কি আর এটা ঠিক কি কাজ করে। বলতে পারেন শরীরের এই লুকানো নদীটার সাথে একটা পরিচয় পর্ব সেরে ফেলা যাক। খুব সহজ করে বললে, এই লসিকাতন্ত্রটা হলো আমাদের শরীরের একটা সুপার এফিশিয়েন্ট ড্রেনেজ আর সিকিউরিটি সিস্টেম। এর কাজ কি? আমাদের টিস্যুর মধ্যে যে বাড়তি ফ্লুইড, ফ্যাট বা আবর্জনা জমে, সেগুলোকে ঝেঁটিয়ে বিদায় করে আবার রক্তে ফেরত পাঠানো। আর শুধু তাই না, এটা আমাদের ইমিউন সিস্টেমের একটা বিরাট অংশ। মানে জীবাণুর সাথে লড়াই করার জন্য যে সোলজার সেলগুলো আছে, তাদের সারা শরীরে বয়ে নিয়ে বেড়ানোর কাজটাও কিন্তু এটাই করে। এই কথাটা কিন্তু দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে, তাই না? যে এই সিস্টেমটাকে কতটা অবহেলা করা হয়েছে। খোদ বিজ্ঞানীরাই বলছেন যে এই অদৃশ্য নেটওয়ার্কটা নিয়ে তেমন কোনো গবেষণাই হয়নি। আর এটাই তো আমাদের মূল প্রশ্নটাকে আরও জটিল করে তুলছে, যে কোনো পাম্প ছাড়াই এত জরুরি একটা কাজ এই সিস্টেমটা করে কিভাবে। আচ্ছা, ব্যাপারটা আরও ভালোভাবে বোঝার জন্য চলুন একটা তুলনা করা যাক। আমাদের সবার চেনা যে ব্লাড সার্কুলেশন সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্র আছে, সেটার সাথে এই লসিকা তন্ত্রের একটা পাশাপাশি তুলনা করলে আমরা আসলে বুঝতে পারব যে লসিকা তন্ত্রকে ঠিক কি চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়। এখানে ডেটাগুলো একবার দেখুন। পার্থক্যটা খেয়াল করলেই আসল মজাটা বোঝা যাবে। একদিকে আমাদের ধমনী, যেখানে ব্লাড প্রেশার আর ফ্লোয়ের স্পিড ব্যাপক, আর অন্যদিকে লসিকা নালী। প্রেশার আর স্পিড দুটোই প্রায় নেই বললেই চলে। মানে তুলনা করলে মনে হবে লসিকা তন্ত্রকে যেন প্রায় কোনো চাপ ছাড়াই একদম ফিসফিস করে তরল পাঠাতে হচ্ছে। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে আছে ব্লাড সার্কুলেশন সিস্টেম, হাই প্রেশার, ক্লোজড লুপ, আর পাম্প করার জন্য আছে হার্টের মতো শক্তিশালী একটা ইঞ্জিন। আর ঠিক তার উল্টো দিকে লসিকাতন্ত্র, লো প্রেশার, ওপেন লুপ, আর কোনো সেন্ট্রাল পাম্পই নেই। আসল চ্যালেঞ্জটা ঠিক এখানেই। একটা লো প্রেশার জায়গা থেকে ফ্লুইড কালেক্ট করে সেটাকে আবার হাই প্রেশারের ব্লাড সিস্টেমে ফেরত পাঠানো। এটা কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকে দেখলে একটা বিশাল বড় চ্যালেঞ্জ। তাহলে সমাধানটা কি? কিভাবে পাম্প করে এই সিস্টেম? চলুন এবার রহস্যের প্রথম জটটা খোলা যাক। এর ভেতরের মেকানিক্যাল পাম্পিং সিস্টেমটা আসলে কেমন সেটা দেখা যাক। এই সিস্টেমের সিক্রেট ওয়েপন বা গোপন অস্ত্রটার নাম হল লিম্ফ্যাঞ্জিয়ন। ব্যাপারটা হলো, এই লসিকা নালীগুলো আসলে পরপর সাজানো অনেকগুলো ছোট ছোট মাস্কিউলার চেম্বার দিয়ে তৈরি। আর প্রত্যেকটা লিম্ফ্যাঞ্জিয়ন এক একটা ছোট্ট পাম্পের মতো কাজ করে। সব মিলিয়ে এটা একটা ডিস্ট্রিবিউটেড পাম্প সিস্টেম। ভাবা যায় যেন পুরো শরীরে হাজার হাজার ছোট্ট হার্টের একটা চেন বিছিয়ে রাখা আছে। যখন এই ছোট্ট মাসেলগুলো স্কুইজ করে বা সংকুচিত হয়, মেডিকেলের ভাষায় এটাকে বলে সিস্টোল, তখন ভেতরের লসিকা বা ফ্লুইডটা সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হলো এর ভেতরে থাকা একমুখী ভালভগুলো। এই ভালভগুলো একদম ওয়ান ওয়ে দরজার মতো কাজ করে। মানে ফ্লুইড শুধু সামনেই যেতে পারবে, কোনোভাবেই পেছনে ফিরতে পারবে না। এরপর মাসলটা যখন রিল্যাক্স করে বা প্রসারিত হয়, যাকে বলে ডায়াস্টোল, তখন চেম্বারের ভেতরে একটা সাকশন বা ভ্যাকিউমের মতো তৈরি হয়। আর সেই টানে পেছনের চেম্বার থেকে ফ্লুইড এসে এটাই ঢুকে পড়ে। তো এভাবেই সিস্টোল আর ডায়াস্টোল মানে সংকোচন আর প্রসারণের মাধ্যমে এই লিম্ফ্যাঞ্জিয়নের চেনটা একটু একটু করে লসিকা তরলকে পুরো শরীরে এগিয়ে নিয়ে যায়। আচ্ছা, মেকানিক্যাল দিকটা তো বোঝা গেল, কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে, তাই না? এই যে হাজার হাজার ছোট্ট হার্ট, এদেরকে কে বলে যে কখন পাম্প করতে হবে আর কখন রিল্যাক্স করতে হবে? এই সিগন্যালটা আসে কোথা থেকে? চলুন এবারের পেছনের কেমিক্যাল রহস্যটা ভেদ করা যাক। ব্যাপারটা আসলে একটা অসাধারণ অটোমেটিক ফিডব্যাক লুপ। দেখুন কি হয়। যখন ফ্লুইডের ফ্লো বাড়ে, তখন নালীর দেয়ালে একটা ফিজিক্যাল স্ট্রেস বা চাপ তৈরি হয়। এই চাপটাই একটা কেমিক্যাল সিগন্যাল ট্রিগার করে, তৈরি হয় নাইট্রিক অক্সাইড। আর এই নাইট্রিক অক্সাইডের কাজ হলো মাসলকে বলা, এবার রিল্যাক্স করো। যেই না মাসলটা রিল্যাক্স করে ফ্লুইডে ভরে যায়, তখন ফ্লো কমে যায়, চাপও কমে। আর ঠিক তখনই আরেকটা কেমিক্যাল সিগন্যাল আসে, ক্যালসিয়াম আয়ন। এটা এসে মাসলকে বলে, ওকে, এবার কন্ট্র্যাক্ট করো বা সংকুচিত হও। আর এভাবেই পুরো চক্রটা নিজে থেকেই চলতে থাকে। দারুণ না ব্যাপারটা?
সারা পৃথিবীতে বিজ্ঞানীরা ঠিক এই রকম ডেটা আর গ্রাফ ব্যবহার করে ম্যাথমেটিক্যাল মডেল বানান যাতে এই পুরো সিস্টেমটাকে আরও ভালোভাবে বোঝা যায়। যেমন এই গ্রাফটা দেখুন, কি দারুণভাবে দেখাচ্ছে যে লসিকা নালীটা যতই প্রসারিত হতে থাকে এর দেয়ালগুলো তত শক্ত হতে শুরু করে। আর এই দেয়ালও শক্ত হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু পুরো পাম্পিং প্রসেসটার জন্য খুবই জরুরি। তো এ তো সব জটিল সায়েন্স বোঝার দরকারটা কি? দরকার আছে, এবং খুব বড়সড় দরকার আছে। কারণ এই সূক্ষ্ম সিস্টেমটা যখন ঠিকমতো কাজ করে না, বা বলতে গেলে ফেল করে, তখন তার ফল কিন্তু বেশ মারাত্মক হতে পারে। চলুন দেখি, এই ফ্লো যদি থেমে যায় তাহলে কি কি হতে পারে। প্রথমত ভাবুন তো, শরীরের ড্রেনেজ সিস্টেমটাই যদি বন্ধ হয়ে যায় তখন কি হবে? টিস্যুর মধ্যে ফ্লুইড জমতে শুরু করবে, আর এর থেকেই লিম্ফিডিমা নামের একটা খুব কষ্টদায়ক রোগ হয়, যেখানে হাত পা ফুলে যায়। দ্বিতীয়ত, যেহেতু এটা আমাদের ইমিউন সেলগুলোকে বয়ে নিয়ে বেড়ায়, তাই এটা ঠিকমতো কাজ না করলে শরীর ইনফেকশনের সাথে লড়াই করার ক্ষমতাও হারিয়ে ফেলে। আর সবচেয়ে ভয়ের বাত হলো, ক্যান্সার সেলগুলো অনেক সময়ই এই লসিকা নেটওয়ার্কটাকে হাইওয়ে হিসাবে ব্যবহার করে শরীরের এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে। আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেই কথাটিতেই আবার ফিরে আসি। আশা করি এতক্ষণের আলোচনায় এটা পরিষ্কার যে শরীরের এই অদৃশ্য নদীটা আসলে একটু গৌণ নয়, বরং আমাদের সুস্থ থাকার জন্য এটা কতটা জরুরি। আর এটা আমাদের একটা নতুন প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে, আমাদের শরীরের ভেতরে এমন আরও কত বিস্ময়, কত উপেক্ষিত সিস্টেম লুকিয়ে আছে যেগুলো হয়তো আমাদের আবিষ্কারের অপেক্ষায় দিন গুনছে।